বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। তো আজকে আমি তোমাদের নিকট উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি এবং ক্ষমতা, অর্থাৎ ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, এই চ্যাপ্টার নিয়ে ক্লাস করার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নবম দশম শ্রেণীতে কাজ, শক্তি এবং ক্ষমতা সম্পর্কে পড়ে এসেছো। আশা করি এখানে এই চ্যাপ্টারটা তোমাদের আরও সহজ হবে। তো আমরা আজকে আলোচনা করব কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের কাজ পোর্শন নিয়ে আলোচনা করার জন্য। শুধু আমরা আজকে আলোচনা করব কাজ। তো তোমরা সবাই খাতা কলম বের করো এবং আমার সঙ্গে এই ক্লাসটা লিখে নাও। আমি যে টপিকস বলছি, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই তোমরা লিখে নেবা। তো অবশ্যই তোমরা খাতা কলম বের করে আমার ক্লাসটা শোনো ভালোভাবে। তো দেখো আমরা আজকে কি পড়াবো। আমরা মূলত আজকে পড়াবো 1 নম্বর কাজের ধারণা। কাজের ধারণা, তোমরা কাজ সম্পর্কে ধারণা পাবা। 2 নম্বর কাজের সংজ্ঞা। কাজের সংজ্ঞা ও ব্যাখ্যা। 3 নম্বর কাজের প্রকারভেদ। 4 নম্বর গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা। তো আমরা মূলত আজকে কাজ সম্পর্কে এই 4টি বিষয় আলোচনা করব। আমরা কাজের ধারণা, কাজের সংজ্ঞা ও ব্যাখ্যা, কাজের সংজ্ঞা ও ব্যাখ্যা ও কাজের প্রকারভেদ এবং গাণিতিক সমস্যা। তোমরা কিন্তু খাতায় সব লিখে নাও। তাহলে আমরা আলোচনা শুরু করি কাজ নিয়ে। কাজের ধারণা। তো আমরা সাধারণত কাজ বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা সাধারণত বুঝি কি কোনো কিছু করাকেই কাজ বলা হয়, তাই না? আসলেই তাই, কোনো কিছু করাকে সাধারণ অর্থে কাজ বলা হয়, কিন্তু আমার পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কিছু করাকে কিন্তু কাজ বলা হয় না। যেমন দেখো, আমি এই হোয়াইট বোর্ডকে ধাক্কা দিচ্ছি। দেখো, আমি এই হোয়াইট বোর্ডকে ধাক্কা দিচ্ছি। তারপর আরেকটা একটা নাইট গার্ড সারা রাত্রি বসে বসে সে বাড়ি পাহারা দিচ্ছে। এইসব সাধারণ অর্থে কিন্তু আমরা বলবো যে কাজ করছি, আমি ধাক্কা দিচ্ছি, কাজ করছি, তাই না? নাইট গার্ড পাহারা দিচ্ছে, কাজ করছে। কিন্তু সাধারণ অর্থে কাজ প্রকাশ হলেও বিজ্ঞানের ভাষায়, পদার্থ বিজ্ঞানের ভাষায় এটা কিন্তু কাজ নয়। তাহলে দেখো কাজ কি? কাজটা হচ্ছে কি, কোনো একটা বস্তু, কোনো একটা অবজেক্ট বা বস্তু, তার উপর আমরা যদি বল প্রয়োগ করি এবং বলের দিকে বস্তুটার যদি সরণ ঘটে, তবে তাকে কাজ বলা হয়। দেখো, আমি আবারও বলছি, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে বলের দিক বরাবর যদি বস্তুটির সরণ ঘটে, তবে তাকে কাজ বলা হয়। লক্ষ্য রাখো, মনে করো এখানে একটা বস্তু আছে, একটা বস্তু আছে, একে আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি। তাহলে বল প্রয়োগের দিক কোনটা? দেখো, এই যে এই দিক। তাহলে এই দিক বরাবর বস্তু যদি সরণ ঘটে, ধরো তুমি বস্তুটা এইখানে এসেছে, তাহলে তার সরণ কত? এই যে এই রাস্তাটা, এই দূরত্বটা হচ্ছে তার সরণ। তাহলে যদি বল প্রয়োগ করার ফলে সরণটা কি হয়েছে? বলের দিকে হয়েছে, তাই না? বলের দিকে সরণ হয়েছে। তবে এই যে বল এবং সরণ, এই দুইটার গুণফলকে বলা হয় কাজ। অর্থাৎ কাজ সমান বল গুণিত সরণ। কাজকে ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, F/S। তোমরা কিন্তু 9-10-এ এ বিষয় সম্পর্কে পড়ে এসছো, কাজ সমান বল গুণিত সরণ। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু কাজ সমান বল গুণিত সরণ হয় না। এখানে আমরা ভেক্টর বিভাজনের মতে আমরা দেখব সব সময় কাজ সমান বল গুণিত সরণ হয় না। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা একটা অবজেক্টের উপর F বল প্রয়োগ করেছি এবং তার সরণটা কি বলের দিকে সরণ হয়েছে, তখন কিন্তু কাজ সমান বল গুণিত সরণ এটাই হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো লক্ষ্য রাখো, সব সময় একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার সরণ যে বলের দিকেই হবে তা না, বলের দিক ছাড়া অন্য দিকেও তার সরণটা হতে পারে। যেমন দেখো, ধরো এই যে একটা বস্তু, এই বস্তুকে আমি বল প্রয়োগ করলাম, F বল। কোন দিকে? এই যে এই দিকে, এটা আমার F বল। তো বস্তুটি যদি এই দিক সরণ ঘটে, তুমি ধরো বস্তু এইখানে গেল, অর্থাৎ সরণ হচ্ছে এটা, তাহলে বল হচ্ছে এটা আর সরণ হচ্ছে এটা। তাহলে দেখো তো,
এফ বল প্রয়োগ করার দিক কোন দিকে? এই দিক। সরণের দিক কোন দিক? এই দিক। তাদের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে না? তো কোণ তৈরি হয়েছে, থিটা কোণ তৈরি হয়েছে। তাহলে এখনও কিন্তু কাজ হয়েছে, কারণ কাজের সংজ্ঞাতে আমরা বলেছি যে যদি বল প্রয়োগ করি এবং বলের দিকে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে সরণটা কোন দিকে হয়েছে? এই দিকে হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে থিটা কোণের সরণ হয়েছে, এই সরণের কিন্তু উপাংশ বলের দিকে আছে। সুতরাং এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে কাজ বলবো আমরা, এই যে আমরা যে বল প্রয়োগ করেছি, এই বলের দিক বরাবর এই যে সরণ, থিটা কোণে যে সরণটা হয়েছে, এই সরণের যে উপাংশ পাবো সেটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এখানে কাজ বলতে পারি কি? বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকেই কাজ বলা হয়। তোমরা খাতায় লিখে রাখো, কাজ সমান বল গুণিত বলের দিকে সরণের উপাংশ। আমরা ভেক্টর চ্যাপ্টারে একটা ভেক্টরকে বিভিন্ন উপাংশে বিভাজিত করেছি। তার আনুভূমিক উপাংশ ছিল, উলম্ব উপাংশ ছিল, তাই না? তাহলে আমরা সংজ্ঞা কি দিছে? কাজ সমান বল গুণিত বলের দিকে সরণের উপাংশ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য রাখো, এই যে অবজেক্ট, এই অবজেক্টটার উপর আমরা এফ বল প্রয়োগ করেছি, তাই না? আর সরণটার থিটা কোণের সরণটা হচ্ছে এই দিক। তাহলে এই বলের দিকে, মানে এই রাস্তা বরাবর হরিজন্টালি তার সরণের উপাংশটা কত সেটা আমরা বের করব। তাহলে কি করা দরকার? আমরা এখান থেকে একটা লম্ব টানবো। দেখো এই যে একটা লম্ব টানেছি, লম্ব টানার পর যে রাস্তাটা পেয়েছি আমরা, এই যে এতটুকু রাস্তা পেয়েছি, এতটুকু রাস্তাই হচ্ছে আমাদের বলের দিকে সরণের উপাংশ। তুমি একটা কাজ করতে পারো, মনে করো এখানে একটা লাইট, এই লাইট মেরেছো তুমি এখানে, যদি লাইট মারো তাহলে এই রেখাটা ছায়া কতটুক পাবা তুমি? এই যে এতটুক পাবা না? দেখো এই রেখাটা ছায়া তুমি এতটুকুই পাবা। তাহলে এতটুকুই হলো বলের দিকে এই সরণের উপাংশ। তো ভেক্টর বিভাজনের নীতি অনুযায়ী আমরা জানি যে এই বরাবর সরণের উপাংশ কি হবে? মূল ভেক্টর ইন্টু কস থিটা, এস কস থিটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা একটু ভালোভাবে ফোকাস দাও। আমি কি বললাম? যখন এই যে এখানে একটা বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ কোন দিকে হয়েছে? বলের দিকেই হয়েছে। তখন কৃত কাজ সমান বল গুণিত সরণ, অর্থাৎ ডাব্লু সমান এফ এস। কিন্তু এখানে আমি দেখছি একটা বস্তুর উপর বল প্রয়োগ করেছি এই দিকে, কিন্তু বস্তুটা সরণ ঘটেছে থিটা কোণে এই দিকে। তাহলে এখন কাজ কত? তাহলে এখন কাজ হচ্ছে বল গুণিত বলের দিকে সরণের উপাংশ। তাহলে বল কত? এফ। বলের দিকে সরণের উপাংশ কত? এস কস থিটা। তোমাদের এখানে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা দেখো, এটা কোণ, তাই না? কোণের বিপরীত বাহু এটা কি? লম্ব। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে আমরা কি জানি? কস থিটা। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি সমান কি হবে? অতিভুজ গুণিত কস থিটা। তাহলে ভূমি সমান অতিভুজটা কি? অতিভুজটা দেখো, আমাদের অতিভুজটা হচ্ছে এই যে এস। তাহলে এস কি হচ্ছে? কস থিটা। তাহলে ভূমি এই যে এই অংশটা, এই যে উপাংশ, এই অংশটা হচ্ছে কি আমাদের এস কস থিটা। তাই আমরা বলছি এই বলের দিকে সরণের উপাংশ হচ্ছে এস কস থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো কাজ ডাব্লু, বলটা কি আমাদের? এফ। আর বলের দিকে সরণের উপাংশ কত পাইলাম? এস কস থিটা, এফ এস কস থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের কাজের ইকুয়েশন, ডাব্লু সমান এফ এস কস থিটা। তো এখন দেখো এখানে আমরা লিখতে পারি কি? আমরা ভেক্টর যখন ডট গুণন ক্রস গুণন করাইছিলাম, তখন ডট গুণনের সময় ছিল কি? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি? এ বি কস থিটা। অবশ্যই তোমাদের মনে পড়ছে, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। ডট গুণনের সূত্র, দুটি ভেক্টরের ডট গুণনে কি পাই আমরা? ভেক্টর দুটার মান পাই এবং মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে লক্ষ্য রাখো, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি যদি কস থিটা হয়, তাহলে এফ এস কস থিটা, তাকে আমরা কি লিখতে পারি? তাকে আমরা লিখতে পারি এফ ভেক্টর ডট এস ভেক্টর। ভেক্টর মতে এইভাবে লিখতে পারি, এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে আমরা কি পেলাম? যখন একটা বস্তু ওপর বল প্রয়োগ করেছি, তার সরণ যখন বলের দিকে না হয়ে অন্য দিকে হয়েছে, থিটা কোণে হয়েছে, তখন কৃত কাজ হচ্ছে ডাব্লু সমান এফ এস কস থিটা, অর্থাৎ ডাব্লু সমান এফ ডট এস। তাহলে তোমরা এই ইকুয়েশনটা লিখে রাখবা,
মোটামুটি এই ইকুয়েশনের সাহায্যে আমরা সব কিছু সমাধান করব। ডাব্লু সমান এফ এস কস থিটা, আর ভেক্টর নিয়মে দিলে ডাব্লু সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর। তোমরা অবশ্যই এটা খাতায় লিখে রাখো। এখন দেখো এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি আমরা, ডাব্লু সমান এফ এস কস থিটা। আমরা এই প্রথমে অবস্থায় চলে যাই, যখন আমি বল প্রয়োগ করছি এইদিকে, স্মরণ ঘটেছে এইদিকে। তোমরা দেখো তো এখানে এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে এই যে কোণটা আবার কি, কোণটা হচ্ছে বল এবং স্মরণের মাঝখানের কোণ, তাই না? তাহলে অবশ্যই তোমরা মাথায় রাখবা এই কোণটা হলো বল এবং স্মরণের মাঝখানের কোণ। এখন দেখো এই ইকুয়েশন থেকে ডাব্লু সমান এফ এস কস থিটা। দেখো তো, যদি একটা বস্তু এইদিকে বল প্রয়োগ করার ফলে সে বলের দিকে গতিশীল হয়, তখন এবং বল এবং স্মরণের মাঝখানের কোণ কত? একই দিকে সমান্তরালে, তাই না? তাহলে মাঝখানে কোণ কত হয়? 0 ডিগ্রি হয়। তাহলে এফ এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত জানি আমরা? 1। তাহলে ডাব্লু সমান এফ এস। ঠিক আছে, এই যে এখানে আমরা বলেছি যখন বলের দিকে স্মরণ থাকবে বস্তুর, তখন কৃতকাজ ডাব্লু সমান এফ এস। এখানেও কিন্তু কোণের মানটা 0 ডিগ্রি দেওয়ার পরে আমরা ডাব্লু সমান পেলাম এফ এস। তাহলে মূলত আমরা এই কোয়েশনটা লিখে রাখবো, ডাব্লু সমান এফ এস কস থিটা বা এফ ডট এস। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য রাখো, এখানে হয়তো তোমরা মনে করতে পারো যে একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করেছি এই দিকে, এখানে তো স্মরণ ঘটবে এই দিকে। তো ঠিক আছে, এটাই তো কথা, যে এদিকে বল প্রয়োগ করা হয়। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? তাহলে এই দিকে যাবে, সঠিক কথা। তো এখানে আবার বল প্রয়োগ করেছি আমি এই দিকে, কিন্তু বস্তুটা গেছে এই দিকে। এটা কি হয়? হ্যাঁ, এটাও কিন্তু হয়। যদি এই বস্তুর উপর আমার এই প্রযুক্ত বল ছাড়া অন্য কোনো বল যদি ওপরের দিকে ক্রিয়া করে, লক্ষ্য রাখো, আবারও বলছি, আমার প্রযুক্ত বল ছাড়া যদি অন্য কোনো বল উপরের দিকে ক্রিয়া করে, তাহলে বস্তুটির স্মরণ এই দিকে হবে, কিন্তু ঠিক আছে হবে। যেমন দেখো, তোমরা যদি কোনো একটা হ্যান্ডেলওয়ালা লাগেজকে তোমরা যদি টেনে নিয়ে যাও, তাহলে কি বল কোন দিকে প্রয়োগ করো? উপরের দিকে বল প্রয়োগ করো, কিন্তু লাগেজটা কোন দিকে যায়? উপরের দিকে আসে না, মাটি দিয়ে হরিজন্টালি মাটি দিয়ে গড়িয়ে গড়িয়ে যায়। তাহলে অন্য কোনো বল সেখানে প্রযুক্ত হয়। যেমন দেখো, এখানে আমি যদি একটা চিত্র মতে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো এই যে মাটিতে এখানে একটা বস্তু আছে, এই যে একটা আমরা বস্তু দেখতে পাচ্ছি। তাহলে বস্তুটা এম ভর বিশিষ্ট বস্তু আমরা ধরি, তাহলে বস্তুটার অবশ্যই একটা ওজন আছে। তাহলে বস্তুটির ওজন কোন দিকে ক্রিয়া করে? ডাব্লু। ওজনটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে, তাই না? তাহলে ওজন যদি নিচের দিকে ক্রিয়া করে, তাহলে তার রিয়াকশান আছে, অর্থাৎ অভিলম্বিক প্রতিক্রিয়া আছে, সেটাকে আমরা দিলাম আর। অভিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর, সেটা কোন দিকে ক্রিয়া করে? ওপরের দিকে ক্রিয়া করে। ঠিক আছে, এখন দেখো এই বস্তুটাকে যদি আমরা এইভাবে টানি, অর্থাৎ একটা বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করি, তো কি একটা এখানে দিই থিটা কোণে, অনুভূমিকের সঙ্গে থিটা কোণে এফ বল প্রয়োগ করি আমরা। তাহলে ভেক্টর বিভাজনের নীতি অনুযায়ী কি জানি আমরা? এই বলের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ, তাই না? তাহলে অনুভূমিক উপাংশটা কত হবে আমাদের? মূল ভেক্টর ইন্টু কস থিটা, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। আবার দেখো এর উলম্ব উপাংশ উপরের দিকে কি হবে? মূল ভেক্টর ইন্টু সাইন থিটা। ঠিক আছে, আবারও দেখো এই বস্তুটা যখন এই তল দিয়ে গড়িয়ে গড়িয়ে যায়, তখন তলটা কি করে? তাকে একটা ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ ঘর্ষণ বল গতির বিপরীতে প্রয়োগ করে না? তাহলে আরেকটা আমাদের বল থাকছে, এই দিকের বল, সে যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে বল, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ ঘর্ষণ বল এফ। তাহলে লক্ষ্য রাখো সুপ্রিয় শিক্ষার্থী, একটা বস্তু যখন এভাবে টানার ফলে, এই কোনাকুনিভাবে টানার ফলে যখন সামনের দিকে যায়, তখন তার উপর এই যে নিচে একটা বল ওজন, অভিলম্বিক বরাবর একটা বল উপরের দিকে, অনুভূমিক বরাবর একটা বল এফ কস থিটা, উলম্ব বরাবর আরেকটা বল এফ সাইন থিটা, ঘর্ষণ বরাবর আরেকটা বল ঘর্ষণ বল এফ, সেটা ওই দিকে ক্রিয়া করে। তাহলে একটা অবজেক্টের উপর অনেকগুলো বল প্রযুক্ত হয়েছে। এখানে প্রযুক্ত হওয়ার ফলে এই বস্তুটা তখন গড়িয়ে গড়িয়ে এই রাস্তা দিয়ে যায়। সুতরাং এখানে অবশ্যই তোমরা ক্লিয়ার হয়েছো যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করেছি, বস্তুটার স্মরণ কিন্তু অন্যদিকেও হতে পারে, তাই না? তাহলে এখানে আমরা কি দেখলাম? আমরা পেলাম
কাজের রাশিমালা ডাব্লু সমান এফ এস কস থিটা, সেটা আমরা পেলাম বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। আবারও তোমরা লিখতে পারো কাজ সমান সরণ গুণিত সরণের দিকে বলের উপাংশ। এটাও আমাদের কাজ হবে। আগে কি লিখলাম আমরা? বল গুণিত বলের দিকে সরণের উপাংশ। এখন লিখলাম কি? সরণ গুণিত সরণের দিকে বলের উপাংশ। এটাও কিন্তু আমাদের কাজ। আবার আমরা চিত্রে যাই। ধরো এই বস্তু, একে আমরা বল প্রয়োগ করেছি এদিকে, বস্তুটার সরণ হয়েছে এদিকে, এটা হচ্ছে বস্তুর সরণ। তাহলে দেখো এই সরণ বরাবর বলের উপাংশ কত হবে? আবারও যদি আমরা লাইটের ব্যবস্থা করি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে একটা টর্চ লাইট মারতে হবে, তাই না? তাহলে এই টর্চ লাইট যদি মারি, তাহলে এখান থেকে যে লম্ব টানলাম, এই রেখাটা ছায়া কতটুকু হবে দেখো তো? এই যে এই অংশটুকু তার ছায়া হবে না? ছায়া হবে, তাই না? তাহলে এই অংশটুকুই হচ্ছে সরণের দিকে বলের উপাংশ। ঠিক আছে? সেটাকে মূল ভেক্টর ইন্টু এদের মাঝখানে কোণটাকে যদি আমি থিটা দিই, তাহলে তার উপাংশ হচ্ছে মূল ভেক্টর ইন্টু কস থিটা। ঠিক আছে? মূল ভেক্টর ইন্টু কস থিটা। তাহলে দেখো এখানে সরণের দিকে বলের উপাংশ পেয়েছি আমরা এফ কস থিটা। তাহলে দেখো কাজ কি আমাদের? কাজ আরেকটু ভাবে লিখলাম আমরা সরণটা কি এস, আর সরণের দিকে বলের উপাংশ কি পেয়েছি? এফ কস থিটা, এফ কস থিটা। ঠিক আছে? এস এফ কস থিটা, তার মানে কি এস ডট এফ, রাইট? তো আমরা ডট গুণনের সূত্র অনুযায়ী কি জানি? আমরা আগের চ্যাপ্টারে শিখেছি এ ডট বি ইকুয়ালস বি ডট এ, অর্থাৎ বিনিময় সূত্র। ডট গুণন আমাদের কি বিনিময় সূত্র মেনে চলে। তাহলে এস ডট এফ মানে কি এফ ডট এস, সেম আগের কথায়, তাই না? তাহলে ডাব্লু সমান এস এফ কস থিটা বা এফ এস কস থিটা, ব্যাপারটা হচ্ছে একই ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে শুধুমাত্র কাজ সম্পর্কে শিখলাম এবং কাজের ইকুয়েশান, গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই কাজের ইকুয়েশানটা আমরা এখানে শিখলাম। তো মূলত এই কাজ ব্যাপারটাকে আবার যদি আমি একটু সামারি করতে চাই, তাহলে দেখো কোনো একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি এবং বলের দিকেই বস্তুর যদি সরণ ঘটে, তাহলে কৃত কাজ ডাব্লু সমান এফ এস, নাম্বার 1। নাম্বার 2, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি এবং বলের দিকে সরণ না হয়ে যদি থিটা কোণে সরণ হয়, তাহলে সেটা হবে কৃত কাজ ডাব্লু সমান এফ এস কস থিটা। এবং 3 নম্বর ইকুয়েশনটা দ্বারা যদি প্রকাশ করি, ডাব্লু সমান একে আমরা লিখতে পারি এফ ডট এস ভেক্টর। তাহলে তোমাদের মূলত এই দুইটা ইকুয়েশনটা ভালোভাবে মুখস্থ রাখবা। এই ইকুয়েশন থেকে তোমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। তো কাজের গাণিতিক সমস্যা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে তার আগে আমরা কাজের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। কাজের প্রকারভেদ, তো আমরা মূলত 1 নাম্বার ধনাত্মক কাজ বা যাকে বলা হয় বলের দ্বারা কাজ। এটা কি আমরা দেখি। দেখো চিত্র দেখো, একটা বস্তু এর উপর আমি বল প্রয়োগ করেছি এই দিকে আমি বল প্রয়োগ করেছি বস্তুটার উপর। ধরি বস্তুটার সরণ হচ্ছে এই দিকে, তার মাঝখানে কোণটা কত? মাঝখানে কোণটা হচ্ছে থিটা কোণের সরণ হচ্ছে এই দিকে। তাহলে দেখো তো এই বস্তু যেদিকে বল প্রয়োগ করেছি সরণের উপাংশটি কি সেই দিকে আছে না নাই? তোমরা ভালোভাবে মনোযোগ দাও। আমি বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করেছি আর সরণ যেদিকে ঘটেছে, সরণের উপাংশটা কি বলের দিকে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তোমরা বলবে স্যার এখান থেকে টর্চ লাইট মারবো টর্চ লাইট একটা মারলাম, তাহলে এই অংশটা ছায়া কতটুকু হবে? এই যে আবার দেখো, লক্ষ্য রাখো, এইটুকু এই অংশটার ছায়া। তাহলে এই অংশটার ছায়া যতটুকু, ততটুকুই হচ্ছে এই বরাবর সরণের উপাংশ, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ, তাই না? সেটাও আমরা হিসাব করেছি, সেটা হবে কি এস কস থিটা। তাহলে দেখো এই অবস্থার ক্ষেত্রে যে কাজ হবে সেই কাজকে আমরা বলবো ধনাত্মক কাজ
বা বলের দ্বারা কাজ। তাহলে যদি আমি একে সংজ্ঞা আকারে লিখতে চাই তাহলে এইভাবে লিখব, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার স্মরণের উপাংশ যদি বলের দিকে থাকে, ঠিক আছে, বলের দিকে যদি স্মরণের উপাংশ থাকে তাহলে যে কাজ হয় তাকে আমরা বলবো বলের দ্বারা কাজ। আর নিঃসন্দেহে এখানে দেখতে পাচ্ছি এই বলের দিকেই স্মরণের উপাংশটা আমরা পাচ্ছি। তাহলে তোমাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের বলের দ্বারা কাজটা কখন হবে। ইকুয়েশনটা দেখো, কাজ ডাব্লু সমান এফ এস কস থিটা। তাহলে এফ বল, এর স্মরণ, এসব তো পজিটিভ, তাই না? তাহলে এই দেখো কস থিটা, এই থিটা এই কোনটার উপর নির্ভর করবে যে পজিটিভ কাজ হবে না নেগেটিভ কাজ হবে, অর্থাৎ ধনাত্মক কাজ হবে না ঋণাত্মক কাজ হবে না আদতেই কোনো কাজ হবে না, সেটা কিন্তু এই কোণের উপর নির্ভর করে। তাহলে কোণটা কত এখানে গুরুত্ব দেওয়া খুব গুরুত্বপূর্ণ। এই কোণটা যখন 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির চেয়ে বড় হবে কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম হবে, তখন কিন্তু ধনাত্মক কাজ হবে, অর্থাৎ বলের দ্বারা কাজ হবে। লক্ষ্য রাখো এখানে, এই যে এখানে দেখো কোণ কত, 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির চেয়ে বেশি। আবার এদিকে দেখো, আবার এদিকে কি 90 ডিগ্রির চেয়ে কম, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত যদি হয় কোণের মানটা, তখন কিন্তু আমরা ধনাত্মক কাজ পাবো। দেখো এখানে যদি আমরা 90 ডিগ্রি করি তাহলে এই কোণটা কত, এই কোণটা এই যে এখান থেকে 90 ডিগ্রির কাছাকাছি পর্যন্ত যদি কোণটা হয় তাহলে সেটা আমাদের পজিটিভ কাজ, অর্থাৎ বলের দ্বারা কাজ আমরা পাবো। তো এখানে দেখো একটা হিসাব করি, আমরা একটা অঙ্ক করতে পারি। যেমন ধরো তুমি একটা বস্তুতে বল প্রয়োগ করেছো 5 নিউটন, আর বস্তুর স্মরণ ঘটেছে ধরি 2 মিটার স্মরণ ঘটেছে, আর মাঝখানে কোণ কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি স্মরণটা ঘটেছে বলের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এটা হচ্ছে কোণ, তাই না? তাহলে ইকুয়েশন মতে আমরা কি পাবো, ডাব্লু সমান এফ এস কস থিটা। এফ কত, এফ হচ্ছে 5 ইন্টু এসের মান 2 ইন্টু কস কত 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে আমাদের 5 ইন্টু 2 ইন্টু কস 60 ডিগ্রি মান হাফ, 2 কাটা, তাহলে 5 জুল, 5 জুল কিন্তু আমরা পেয়েছি, তাই না? এই যে কাজের মান পেয়েছে 5 জুল, দেখো তো পজিটিভ না প্লাস, অর্থাৎ এই ধনাত্মক কাজ হতে গেলে এই কোণটা 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রির চেয়ে বেশি হতে হবে কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম হতে হবে, তবেই কিন্তু তুমি কাজের মানটা প্লাস পাবা, অর্থাৎ ধনাত্মক কাজ পাবা, বলের দ্বারা কাজ পাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা ঋণাত্মক কাজ নিয়ে আলোচনা করি। ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ বা একে আমরা বলি বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। আবারও লক্ষ্য রাখো, এই অবজেক্ট এর উপর আমরা বল প্রয়োগ করেছি এই যে এইদিকে, এখন দেখি মনে করি বস্তুটা স্মরণ হয়েছে, এই যে এই বরাবর বস্তুটা স্মরণ হয়েছে, স্মরণ, লক্ষ্য রাখো বল প্রয়োগ করেছি এই দিকে আর স্মরণ ঘটেছে এই দিকে। তাহলে এবার তোমরা বলো এই বলের দিকে কি স্মরণের উপাংশ আছে? বলের দিকে স্মরণের উপাংশ পাবো না, কখনো পাবো না। একে যদি আমরা বাড়াই, দেখো বলের বিপরীত দিক কোন দিক, এই দিক। এবার যদি আমরা লাইট মারি, আবার উপাংশ বের করার নিয়ম, তোমরা মনে করো যে একটা টর্চ লাইট মেরেছি আমরা, তাহলে এই যে এস, এই রেখাটা ছায়া কতটুকু পাবো, এই যে এতটুকু পাবো না, এই যে এতটুকু পাচ্ছি আমরা, এই রেখাটা ছায়া। তাহলে কি স্মরণের উপাংশই হচ্ছে এটা, এটা কি স্মরণের উপাংশ না? তাহলে দেখো তুমি স্মরণের উপাংশটা এবার কোন দিকে পেয়েছো, বলের দিকে পাওনি, বলের বিপরীত দিকে পেয়েছো। তাহলে এখন যে কাজ হবে এই কাজটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। দেখো এখানে আমরা মনে করি বল আর স্মরণের মাঝখানে কোণ, এই যে কোণকে আমরা কি থিটা দিই। তাহলে ঋণাত্মক কাজকে আমরা কি বলবো, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কিন্তু বলের বিপরীত দিকে স্মরণের উপাংশ থাকে, তাহলে এই অবস্থায় যে কাজটা হয় সেই কাজটাই হলো আমাদের বলের বিরুদ্ধে কাজ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তা দেখো এখানে নেগেটিভ কাজ, নেগেটিভ কাজের তোমাদের শর্ত কি, নেগেটিভ কাজের এখানেও খুব গুরুত্বপূর্ণ শর্ত আছে।
সে শর্তটা হচ্ছে আমাদের থিটাটা হতে হবে 90 ডিগ্রির চেয়ে বেশি, কিন্তু 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রির চেয়ে কম। তখন কিন্তু বলের বিরুদ্ধে আমাদের কাজ হবে। আবার ওইখানে লক্ষ্য রাখো, ঋণাত্মক কাজ হতে গেলে থিটাটা কত, 90 ডিগ্রির চেয়ে বেশি। 90 ডিগ্রি হলে হবে না, 90 ডিগ্রির চেয়ে বেশি হতে হবে, কিন্তু 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রির কম। যদি বল এবং সরণের মাঝখানের কোণ হয় এটা, তাহলে সেই কাজটা আমাদের ঋণাত্মক কাজ হবে। লক্ষ্য রাখো, আমরা যদি আবারও মনে করি যে এখানে একটা ম্যাথ করতে পারি আমরা, যে বল ধরি যে 5 নিউটন তুমি বল প্রয়োগ করেছো অবজেক্টের উপর, আর সরণ হয়েছে 2 মিটার। আর এখানে কোণটা আমরা দিই, কোণটা কত, কোণটা ধরি 120 ডিগ্রি। তাহলে দেখো বল সরণ তাদের মাঝখানের কোণ হলো আমাদের 120 ডিগ্রি। তাহলে এখানে কাজ কি, এখানে আমরা কাজ হিসাব করব, অঙ্ক করি। ডাব্লু সমান এফএস কস থিটা, F5 ইন্টু S2 ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা কত পাচ্ছি, 5 ইন্টু 2 ইন্টু আমাদের কস 120 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি -5। আমাদের অ্যান্সার হচ্ছে দেখো -5, কাজের একক হচ্ছে আমাদের জুল। ঠিক আছে, আগে দেখো আমরা ধনাত্মক কাজের সময় কিন্তু প্লাস অ্যান্সার পেয়েছিলাম, আর ঋণাত্মক কাজের সময় কি -5 জুল। মাইনাস মানে কি ঋণাত্মক, তাই না? তাহলে আমাদের কোনটাই হচ্ছে ব্যাপার, যে কত কোণ দিলে আমাদের কাজের মানটা কত আসবে। তাহলে দেখো মূলত এই যে সরণ, এই সরণের উপাংশ বলের দিকে না থেকে যখন বলের বিপরীত দিকে থাকবে, তখন অবশ্যই কোণটা হতে হবে 90 ডিগ্রির চেয়ে বেশি। আর তখন যে কাজটা পাবো সেই কাজটাই হবে আমাদের ঋণাত্মক কাজ, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ, যাকে আমরা নেগেটিভ কাজ বলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আর একটা কাজ আমরা দেখি, সেটা হচ্ছে শূন্য কাজ। শূন্য কাজ, শূন্য কাজ, নাল ওয়ার্ক। শূন্য কাজ, শূন্য কাজ মানে কি, কাজ নাই, কাজ জিরো, W=0, তাই না? সেটা শূন্য কাজ। তাহলে আমরা শূন্য কাজ কিভাবে পাই? আবারও দেখো, এই একটা বস্তু, তাতে আমরা বল প্রয়োগ করেছি এইদিকে, আর বস্তুটার সরণ ঘটেছে এই দিকে। দেখো একবারে লম্বালম্বি উপরের দিকে খাড়া, উপরের দিকে উলম্ব বরাবর তার সরণ ঘটেছে। তাহলে এই অবস্থায় যদি কোনো কাজ আমরা হিসাব করি, সেই কাজের পরিমাণ কিন্তু শূন্য হয়, অর্থাৎ শূন্য কাজ হয়। তুমি লক্ষ্য রাখো, বল এবং সরণের মাঝখানে কোণটা দেখো, মাঝখানে কি সমকোণে আছে, অর্থাৎ মাঝখানে কোণ হচ্ছে তাদের 90 ডিগ্রি। তাহলে আমরা কাজ হিসাব করি আবারও, ডাব্লু সমান এফএস কস থিটা, এফ কত, এফ এস কস থিটা, থিটার মানটা কত 90 ডিগ্রি। বলো কস 90 ডিগ্রি মান কত, কস 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0, তাই না? তাহলে 0, তাহলে টোটালটাই হবে আমাদের 0। তাহলে আমরা ডাব্লু সমান পাচ্ছি কত, 0। তাহলে এটাই হচ্ছে আমাদের শূন্য কাজ, অর্থাৎ নাল ওয়ার্ক। যখন বস্তুর উপর বল প্রয়োগ যেদিকে হবে, সরণটা যদি তার লম্বালম্বি হয়, লম্ব বরাবর হয়, অর্থাৎ বল এবং সরণের কোণটা 90 ডিগ্রি হয়, তখন কোনো আমরা কাজ পাই না, তাকে আমরা বলবো শূন্য কাজ। এখন দেখো, তোমরা ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ যদি বুঝে থাকো, তাহলে আমরা একটু চেক করি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। ধরো এই মাটি থেকে একটা ইটকে তুমি ওপরে তুললা, একটা ইটকে তুমি এই যে দেখো ওপরে তুলেছো। এখান থেকে আবার তুমি ইটকে দেখো সোজা এই দিকে নিয়ে যাচ্ছ, এই দিকে নিয়ে যাচ্ছ। তারপর কি করলা, সেই ইটকে আবার তুমি নিচে নামিয়েছো। লক্ষ্য রাখো, একটা ইটকে প্রথমে তুমি ওপরের দিকে তুলেছো, তারপর এই দিকে নিয়ে গেলা, তারপর আবার কি করলা, ইটকে আবার নিচের দিকে নামালা। তাহলে আমি একটু নাম দিই, A B C
ডি নাম দিয়ে দিলাম। দেখো আমাদের ওপরে তুললাম, আবার এইদিকে নিয়ে গেলাম, আবার সি থেকে ডিতে নিচে নামাইছি। ঘটনাটা কেমন দেখো, আমার এই কলমটা দেখো, মার্কারটা ওপরে তুলেছি, সামনে নিয়ে গেছি, আবার নিচের দিকে নামিয়েছি। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার তিনটা ক্ষেত্র, 1 2 3, এই তিনটা ক্ষেত্রে কিন্তু তোমাদের কি কাজের মান বের করতে হবে। এখন সুপ্রিয় শিক্ষার্থী, এখানে খুব লক্ষণীয় বিষয়, তুমি যে কাজের মানটা বের করবা, এই কাজের মান কার দ্বারা বের করবা। লক্ষ্য রাখো, এই একটা বস্তু, এই ইটের কথা বলেছি, এই ইটের একটা নির্দিষ্ট ভর আছে, তাই না? তাহলে ভর থাকলে তার ওজন আছে, ওজনটা কি ডাব্লু সমান mg, সেটা কোন দিকে ক্রিয়া করে? খাড়া নিচের দিকে ক্রিয়া করে, যাকে আমরা কি বলি? অভিকর্ষ বল। আর এই ইটকে আমি তুলেছি উপরে, তাহলে এটা কি অভিকর্ষ বল সর্বদা কি করে? নিচের দিকে ক্রিয়া করে, আমরা জানি। তাহলে আমি বল প্রয়োগ করেছি কি তোলার জন্য উপরের দিকে, তাই না? তাহলে এখানে অবশ্যই কাজটা হিসাব করার সময় তোমাদের জানা উচিত কার দ্বারা কাজ হিসাব করব আমরা। যে এজেন্ট, বাইরে এজেন্ট, অর্থাৎ আমি বল প্রয়োগ করে উপরে তুলেছে, তার দ্বারা কাজ হিসাব করব না অভিকর্ষ বল দ্বারা কাজ হিসাব করব। তাহলে আমরা দুইটাই দ্বারা কাজ হিসাব করব। বাইরের এজেন্ট অর্থাৎ আমি কর্তৃক প্রযুক্ত বল দ্বারা কাজ হিসাব করব প্রথমে, তারপর অভিকর্ষ বল দ্বারা কাজ হিসাব করব। তো লক্ষ্য রাখো, এ থেকে বি পর্যন্ত যখন আমি তুলেছি আমার দ্বারা অর্থাৎ বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ কি হবে? দেখো বল প্রয়োগ করেছি কোন দিকে? ওই দিকে, উপরের দিকে। কারণ একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমি ওপরে তুলতে চাই তাহলে কি ওপরের দিকে বল প্রয়োগ করি, তাই না? তাহলে দেখো বল প্রয়োগ হয়েছে ওপরের দিকে। সরণ কোন দিক? নিঃসন্দেহে সরণ উপরের দিকে, সরণও উপরের দিকে। তাহলে আমার দ্বারা কাজ কি? আমার দ্বারা কাজ পজিটিভ না নেগেটিভ? তোমরা বলো। আমি বল প্রয়োগ করেছি উপরের দিকে, সরণ ঘটেছে উপরের দিকে, তাহলে আমার দ্বারা কাজ কি হবে? অবশ্যই পজিটিভ কাজ হবে, তাই না? কারণ ডাব্লু সমান এফএস কস থিটা, এবং বল এবং সরণ এই দুইটার মাঝখানে কোণ কত? এই দুইটার মাঝখানে কোণ 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাই না? তাহলে আমার দ্বারা কৃত কাজ ডাব্লু এ এজেন্ট দ্বারা কৃত কাজ হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তাহলে একটা বস্তু এ থেকে বিতে তুলেছি, বাইরে এজেন্ট অর্থাৎ আমি কর্তৃক কৃত কাজ হলো পজিটিভ। ডাব্লু সমান এফ এস, তোমরা হিসাব করো, ডাব্লু সমান এফ এস কস থিটা, কস 0 ডিগ্রির মান 1, আমি এটা লিখলাম না, আগে কি আছে? প্লাস, তাই না? এফ আর এস এর মান তো আর নেগেটিভ হবে না, প্লাস। তো এখন দেখো এই যে অভিকর্ষ বল সবসময় কি করে? অভিকর্ষ বল সবসময় নিচের দিকে ক্রিয়া করে, তাই না? তাহলে অভিকর্ষ বল কি করবে? এই যে এই দিকে বল প্রয়োগ করবে। এফ এর দিক হচ্ছে অভিকর্ষ বল কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে নিচের দিকে, এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে। কিন্তু সরণটা কোন দিক? এ থেকে বিতে তোলার জন্য সরণটা উপরের দিকে, তাই না? তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আমাদের কি হবে? দেখো আমাদের সূত্র ডাব্লু জি গ্র্যাভিটেশনাল সমান এফ এস কস থিটা। এখানে থিটাটা কত? দেখো এফ এই দিকে, এ সেই দিকে, তাহলে তাদের মাঝখানে কোণ, এই যে মাঝখানে কোণ আমি দিচ্ছি, এই যে মাঝখানে কোণ, এটা কত কোণ? 180 ডিগ্রি, তাই না? কস 180 ডিগ্রি মান কত? -1। তাহলে এখানে ডাব্লু সমান মাইনাস এফ এস। আবারও লক্ষ্য রাখো, একটা বস্তুকে, এই বস্তুকে যখন আমি উপরের দিকে তুলেছি, আমি বল প্রয়োগ করেছি উপরের দিকে, সরণ উপরের দিকে, সুতরাং কাজ হচ্ছে ডাব্লু সমান এফ এস। এখন দেখো অভিকর্ষ বলের কথা বলছি, অভিকর্ষ বল নিচের দিকে আর সরণ উপরের দিকে, তাহলে কাজ কত হবে? ডাব্লু সমান মাইনাস এফ এস, তাই না? মাইনাস এফ এস। তাহলে আমরা এজেন্ট কর্তৃক কাজ এবং অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ এখানে হিসাব করেছি। এবার দেখো বি থেকে সিতে যখন সমদ্রুতিতে নিয়ে যাচ্ছি, ত্বরণ নাই কিন্তু, একই দ্রুতিতে আমি দেখো এইভাবে বি থেকে সিতে নিয়ে যাচ্ছি। অবস্থানটা দেখো এখানে, আমি যখন একটা বস্তুকে ধরে আসি, খুব লক্ষণীয় বিষয়, এ বস্তুকে ধরে আসি, বল প্রয়োগ করেছি না করিনি? তোমাদের মনে হচ্ছে না বল প্রয়োগ করা হয় নাই? না, অবশ্যই বল প্রয়োগ করা হয়েছে, কারণ বস্তুটার একটা ওজন আছে, ওজনটা ক্রিয়া করে কোন দিকে? নিচের দিকে। তাহলে বস্তুটাকে এই অবস্থায় ধরে রাখতে চাইলে আমিও বস্তুর ওজনের সমান একটা বল অবশ্যই উপরের দিকে প্রয়োগ করছি, তাই না? তাই বস্তুটাকে ধরে রাখছি। তাহলে দেখো এইভাবে যখন আমি নিয়ে যাচ্ছি, এই পজিশনে দেখো আমি বল প্রয়োগ করছি কোন দিকে? তাহলে ওপরের দিকে, এফ। আর সরণটা কোন দিকে? লক্ষ্য রাখো এই যে এদিকে সরণ,
সরণটা হচ্ছে এই দিকে, সরণটা হচ্ছে এই দিকে। তাহলে আমার প্রযুক্ত বল উপরের দিকে, সরণ হচ্ছে সামনের দিকে, মাঝখানে কোণ কত? কোণ 90 ডিগ্রি। তাহলে কাজ কত পাবো? তোমরা হয়তো এখন বলেই দিচ্ছ স্যার 90 ডিগ্রি হলে তো 0, তাই না? অবশ্যই ঠিক, তোমরা সঠিক বলেছ, এখানে কাজ হচ্ছে 0। তাহলে ডাব্লু এ আমি কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে ডাব্লু সমান এফ এস কস থিটা, অর্থাৎ কস 90 ডিগ্রি মান 0। তাহলে টোটাল হচ্ছে আমাদের 0। তাহলে আমার কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে 0, নাই, তাই না? এখন দেখো, এখন অভিকর্ষ কর্তৃক অর্থাৎ পৃথিবী অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ আমরা হিসাব করি। তাহলে অভিকর্ষ বল কোন দিকে? খুব সহজ, নিচের দিকে ক্রিয়া করে এফ জি। আর সরণ কোন দিকে? সরণ তো এইদিকেই। তাহলে তাদের মাঝখানে কোনটাও কত দেখো তো, তাদের মাঝখানে কোণও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাব্লু জি সমান কী হবে? সেম আগের মতোই হবে, 0 হবে। অর্থাৎ সমদ্রুতিতে যখন বি থেকে সিতে নিয়ে যাচ্ছি, তখন আমি কর্তৃক প্রযুক্ত বল যেমন 0 পেয়েছি, অভিকর্ষ বল কর্তৃক প্রযুক্ত কাজও তেমন আমরা 0 পেয়েছি, তাই না? এখন দেখো, এই সি থেকে যখন ডিতে আনছি, লক্ষ্য রাখো, সি থেকে ডিতে যখন আমি এজেন্ট নামাই, বস্তুটাকে ধীরে ধীরে নামাই, তখন বল কোন দিকে প্রয়োগ করি? নিচের দিকে না উপরের দিকে? মাথা নষ্ট, তাই না? আমি যখন একটা বস্তুকে এইভাবে, দেখো আমার হাত দেখো, নিচে নামাচ্ছি, তখন বল কোন দিকে? তোমাদের মনে হচ্ছে নিচের দিকে প্রয়োগ করছি, না, নিচের দিকে না। একটা বস্তুকে আমি উপরের দিকে বল প্রয়োগ করেই আস্তে 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 নিচে নামাচ্ছি। অর্থাৎ সি থেকে ডিতে নামানোর সময় আমার কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে ওপরের দিকে। আর সরণটা কোন দিক? এই যে লক্ষ্য রাখো, সরণটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? তাহলে দেখো, আমি কর্তৃক প্রযুক্ত কাজ এখানে কি হবে? বল ওপরের দিকে, সরণ নিচের দিকে। তাহলে আমি কর্তৃক প্রযুক্ত কাজ ডাব্লু এ সমান এফ এস কস থিটা। তাহলে এফ এস কস, দেখো দুইটা দুই দিকে, তার মাঝখানে কোণ কত? 180 ডিগ্রি, তাই তো? তাহলে 180 ডিগ্রি, অর্থাৎ -1 মাইনাস এফ এস। তাহলে এখানে আমার কর্তৃক প্রযুক্ত কাজটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক কাজ। এখন দেখো, অভিকর্ষ বল কর্তৃক প্রযুক্ত কাজ কত? তো সর্বদা অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করে? এই যে নিচের দিকে। অভিকর্ষ বল আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, আমি প্রত্যেকটা আমার এজেন্ট কর্তৃক প্রযুক্ত কাজ কালো কালি দিয়ে দেখাইলাম, আর অভিকর্ষ বল কর্তৃকৃত কাজ আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। তার অভিকর্ষ বল নিচের দিকে, সরণ কোন দিক? সরণও নিচের দিকে, ঠিক আছে? তাহলে এবার দেখো, অভিকর্ষ বল কর্তৃকৃত কাজ কি হবে? ডাব্লু জি সমান এফ এস কস থিটা। তাহলে কি হবে? একই দিকে, একই দিকে মানে কি? কোণ হচ্ছে আমাদের 0 ডিগ্রি, কস 0 মান 1। তাহলে এফ এস কি? পজিটিভ, অর্থাৎ ধনাত্মক কাজ। তো দেখো, এই টোটাল ব্যাপারটাকে আমি যদি আবারও সামারি করতে চাই, তোমাদের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন হতে পারে, অথবা কোনো অ্যাডমিশন টেস্টে এ ধরনের প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন থাকে। সো বিষয়টাকে খুব গুরুত্ব দাও তোমরা। আমি একটা বস্তুকে, টোটাল জিনিসটাকে আবার সামারি করছি, এ থেকে বিতে তুলেছি, বি থেকে সমদ্রুতিতে এইভাবে সিতে নিয়ে গেছি, সি থেকে আবার ডিতে আস্তে 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 নামে আসি। তো এ থেকে যখন আমি বিতে তুললাম, তখন আমার দ্বারা প্রযুক্ত কাজ হচ্ছে পজিটিভ, কারণ আমি বল প্রয়োগ করেছি উপরের দিকে, সরণও উপরের দিকে। এবার লক্ষ্য রাখো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল নিচের দিকে, সরণ উপরের দিকে, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নেগেটিভ। এখন দেখো, বি থেকে যখন সিতে নিয়ে যাচ্ছি, আমি বল প্রয়োগ করছি সবসময় উপরের দিকে, তাই না? ধরে নিয়ে যাচ্ছি মানে উপরের দিকে বল প্রয়োগ করছি। সরণ কোন দিক? সামনের দিকে, মাঝখানে কোণ 90 ডিগ্রি। তাহলে আমার কর্তৃক প্রযুক্ত কাজ হলো 0। এবার অভিকর্ষ বল নিচের দিকে, সরণ কিন্তু এই দিকে, অভিকর্ষ বল কর্তৃক সেম কৃত কাজ হচ্ছে 0, অর্থাৎ 0 কাজ। আবার সি থেকে ডিতে যখন নিয়ে আসছি, আমি বল প্রয়োগ করেছি কোন দিকে? উপরের দিকে, আর সরণ নিচের দিকে। তাহলে আমার কর্তৃকৃত কাজ হচ্ছে নেগেটিভ। অভিকর্ষ বল ক্রিয়া করছে কোন দিকে? নিচের দিকে। সরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে অভিকর্ষ কর্তৃকৃত কাজ হচ্ছে পজিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের বিভিন্ন গাণিতিক সমস্যা আছে, তোমরা সমস্যার সমাধান করবা। তো এখন দেখো,
কাজের মাত্রা এবং একক নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে কাজের মাত্রা এবং একক, কাজ সমান বল গুণিত সরণ। তাহলে আমরা যদি একটু মাত্রা দেখাই যে কাজের মাত্রা কি, তাহলে কি বলের মাত্রা আর সরণের মাত্রার গুণ, তাই না? বলের মাত্রা কি mlt-2 ইন্টু সরণের মাত্রা কি আমাদের জানা আছে l, তাহলে আমাদের হচ্ছে ml²t-2, এটা হলো আমাদের কাজের মাত্রা। এখন দেখো কাজের একক দেখি আমরা। কাজের একক দেখো, বলের একক কি নিউটন, সরণের একক কি মিটার, তাহলে আমরা কাজের একক পাচ্ছি কি নিউটন মিটার, বা সংক্ষেপে আমরা একে কি বলি কাজের এসআই একক হচ্ছে জুল। কাজের এসআই একক জুল, তোমার এমসিকিউ আসতে পারে কাজের একক জুল নিউটন মিটার, দুটাই কিন্তু রাইট। কাজের এসআই একক হচ্ছে জুল, অর্থাৎ জুল যে অর্থ প্রকাশ করে নিউটন মিটার সে অর্থ প্রকাশ করে। তাহলে এখন দেখো তোমাকে যদি বলা হয় 1 জুল, 1 জুল কি, তোমাকে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো 1 জুল কি, তো লক্ষ্য রাখো 1 জুল, এখানে আসো ডাব্লু সমান এফ এস, কাজের একক তো জুল আমরা জানি, তাই না? তাহলে তুমি বলকে বলো, বল দাও 1 নিউটন, 1 নিউটন বল, সরণ দাও 1 মিটার, তাহলে 1 একে 1, ডাব্লুর মান কত হবে 1 হবে না, ডাব্লুর সমান হবে আমাদের 1, আর কাজের একক জুল 1 জুল। তাহলে 1 জুল কি কাজ বলতে আমরা কি বলতে পারি, কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করি এবং বলের দিকে যদি বস্তুর সরণ 1 মিটার ঘটে, তাহলে যে কাজটা হবে সে কাজ 1 জুল, রাইট? আবারও দেখো 1 জুল কাজ বলতে আমরা কি বুঝি, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার ফলে বস্তুটার সরণ যদি 1 মিটার হয়, তাহলে কাজটা কত, কাজটা হচ্ছে 1 জুল। সেম তোমাকে যদি বলে 10 জুল, 10 জুল বলতে তুমি কি বুঝো, তাহলে ঠিক করো ডাব্লুর মান তোমাকে কত করতে হবে, এখানে 10 করতে হবে, তাই না? তাহলে 10 করতে হলে তুমি কোথায় কি করবা, এখানে এখানে যদি 1 দাও তাহলে এখানে তোমাকে 10 দিতে হবে, 10 একে 10। তাহলে আমি কি বলতে পারি, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটার সরণ যদি 10 মিটার ঘটে, তাহলে কাজ কত হচ্ছে 10 জুল। বা তোমরা আলাদা বলতে পারো, তোমরা 2 নিউটন বল প্রয়োগে বলের দিকে বস্তুর সরণ যদি 5 মিটার ঘটে, তাহলে 5 দুগুণে 10 জুল, তাই না? তাহলে এটা আমাদের গেল কাজের এককের তাৎপর্য। এখন দেখো এই অধ্যায়ে আমরা একটু গাণিতিক সমস্যা দু একটা সমাধান করার চেষ্টা করি। সমস্যা, কোনো বস্তুর উপর এফ ভেক্টর 2i মাইনাস 3j প্লাস 5k এসব ক্যাপ 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আশা করি তোমরা ভেক্টর চ্যাপ্টারে শিখেছো। কোনো বস্তুর উপর বল এত প্রয়োগে সরণ যদি এস সমান 3i প্লাস 2j মাইনাস 2k হেড ক্যাপ হয়, তবে কৃত কাজ কত? দেখো আমাদের কি বলেছে, আমাদের বলছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, এই যে বল, এই বলটার কি করেছে, দেখো বলের ভেক্টর ফর্মে করেছে, আবার যদি বল প্রয়োগ করার পর তার সরণ এই যে ভেক্টর ফর্মে করেছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আছে, তাই না? সো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু এইসব ভেক্টরকে প্রকাশ করা হয়েছে, কিন্তু বল এবং সরণ দেওয়া আছে, তবে কৃত কাজ কত। তাহলে তুমি অঙ্ক করার সময় তোমাদেরকে দুইটা সূত্র শিখালাম, ডাব্লু সমান এফ এস কস থিটা, আবার লিখতে পারি ডাব্লু সমান এফ ডট এস। এখন দেখো তুমি কোন সূত্রটা ব্যবহার করবা, উপরেরটা না নিচেরটা? অবশ্যই তুমি উপরেরটা ব্যবহার করবে না, কারণ ভেক্টর ফর্মে দেওয়া আছে, আর আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে তার ভেক্টর ফর্ম, তাই না? তাহলে এফ এর মান বসাও 2i মাইনাস 3j প্লাস 5k হেড ডট এস এর মান 3i প্লাস 2j মাইনাস 2k হেড। তাহলে আমরা যদি ডট গুণন করি কি পাই,
আমাদের সূত্র মুখস্থ আছে অবশ্যই, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাই না? তাহলে আমাদের 2 আর 3, 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10। তাহলে আমরা কত পাচ্ছি? -10 জুল। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। এখন আরেকটি সমস্যার সমাধান করাবো। সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে এখানে মনোযোগ দিবা, কারণ অনেকবারই এই ধরনের সমস্যা তোমাদের বিভিন্ন বোর্ডে এসেছে এবং আমাদের সমস্যাটা আশা করি তোমাদের অনেকেরই কিন্তু সমস্যা হয়, এটা অনেকের সমস্যা হয়। আশা করি আজকের ক্লাসে এই গাণিতিক সমস্যাটা দেখলে আর কিন্তু তোমাদের সমস্যা থাকবে না। খুব মনোযোগ দিয়ে আমাদের এই সমস্যাটি লক্ষ্য করো। 80 কেজি ভরে একজন লোক 20 কেজি বোঝা মাথায় নিয়ে অনুভবিকের সাথে 40 ডিগ্রি কোণে 40 মিটার মই বেয়ে দালানের ছাদে উঠতে সে কত কাজ করলো? প্রায় সময় এই ধরনের গাণিতিক সমস্যাগুলো আসে এবং তোমাদের খুব কষ্ট হয়। আশা করি এই জায়গাটাতে খুব মনোযোগ দাও, তাহলে তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমি এই গাণিতিক সমস্যাটাকে চিত্র আকারে করে নিই। দেখো, একটা বিল্ডিং, এই যে একটা বিল্ডিং আমি দেখাচ্ছি, এটা একটা বিল্ডিং। তো কি বলেছে? 80 কেজি ভরে একজন লোক 20 কেজি বোঝা মাথায় নিয়ে, এই যে মাথায় নিয়ে অনুভূমিকার সাথে 40 ডিগ্রি কোণে 40 মিটার মই, এই যে এটা একটা মই, সে অনুভূমিকার সাথে কত 40 ডিগ্রি কোণ করে আছে। একজন লোক দেখো, একটা বোঝা আছে তার মাথার উপর, এই বোঝা মাথায় নিয়ে কত বোঝা? 20 কেজি ভরের বোঝা। এই বোঝা 20 কেজি আর লোকটা হচ্ছে 80 কেজি, তাহলে মোট ভর কত হচ্ছে? 80 আর 20 100 কেজি, 100 কেজি, তাই না? 100 কেজি মোট ভর। এই বোঝা মাথায় নিয়ে 40 ডিগ্রি কোণ করে 40 মিটার মই বেয়ে দালানের ছাদে উঠলো। এই যে এখানে যে মইটা দেওয়া আছে, এই মইটা অর্থাৎ সরণটা হচ্ছে 40 মিটার। এই লোকটা কি হলো? এই যে দেখো তুমি, এই দালানের ছাদে উঠলো, এই মই বেয়ে দালানের ছাদে উঠেছে। কিন্তু সে ওঠার জন্যে এই লোকটা কি পরিমাণ কাজ করেছে, আমাদের এটাই হচ্ছে সমস্যা, তাই না? তাহলে তোমরা যদি সেই ইকুয়েশনটা দ্বারাই করো, এখানে কিন্তু এই গাণিতিক সমস্যাকে অনেক রকমভাবে সলভ করা যায়। তো প্রথমে আমরা ডাব্লু সমান এফএস কস থিটা দিয়ে দেখি, তারপর অন্য নিয়মে দেখার চেষ্টা করব। তো আমাদের ইকুয়েশন কি? আমাদের ইকুয়েশন হচ্ছে ডাব্লু সমান এফএস কস থিটা, ঠিক আছে? এখন দেখো এফটা কি? এফটা হচ্ছে বল। এখন কোন বল এটা তোমাদের বোঝা লাগবে। এই যে দেখো লোক, এই লোকটা হচ্ছে কত? 100 কেজি। টোটাল লোকটার ভর হয়েছে 100 কেজি। তাহলে 100 কেজি ভর, তার মানে তার ওজনটা কোন দিকে ক্রিয়া করে? ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তাহলে সেই ওজনের বিপরীতে উঠতে গেলে তাকে কি করতে হবে? সেম পরিমাণ বল একটা উপরের দিকে প্রয়োগ করতে হবে, তাই না? তাছাড়া তো সে উঠতে পারবে না। কারণ এখানে আমাদের ইকুয়েশনটা দেখো, ডাব্লু সমান এফএস কস থিটা। থিটাটা কি? থিটা হচ্ছে বল এবং সরণের মাঝখানের কোণ। এখন যদি তুমি বল ডাব্লুর মান এমজি বসাও, সরণটা 40 বসাও, আর কোণটা যদি 40 ডিগ্রি দাও, তাহলে কিন্তু ভুল হলো। কারণ এই কোণটা হচ্ছে, আমি আবারও বলছি, বল এবং সরণের মাঝখানের কোণ, তাই না? তাহলে বলটা কোন দিকে, তোমাকে সেটা আগে প্রথমে ইন্ডিকেট করা লাগবে। তাহলে এই যে লোকটা উপরে উঠেছে, লোকটার ওজনটা কোন দিকে ক্রিয়া করছে? এই যে দেখো লাল কালি দিয়ে দেখাচ্ছি আমি, তার ওজনটা ক্রিয়া করছে, অর্থাৎ বল এফ সমান এমজি নিচের দিকে। তাহলে এই লোকটা যখন উপরের দিকে উঠবে, সেম পরিমাণ বল একটা উপরের দিকে প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে লোক কর্তৃক প্রযুক্ত বল সেম পরিমাণ কি হবে? দেখো এই যে সেম পরিমাণ বলটা হচ্ছে উপরের দিকে, সেটা হচ্ছে এম জি। এই পরিমাণ এফ সমান এম জি পরিমাণ বল প্রয়োগ করলে লোকটা উপরের দিকে উঠবে। এখন সরণটা কোনটা দেখো? সরণ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত 40 মিটার। তো এই সরণকে আমরা কি করব? দেখো এই সরণকে আমি এখানে এঁকে দিলাম, এই যে এখানে এঁকে দিলাম। মনে করো তুমি এই সরণ হচ্ছে 40 মিটার, 40 মিটার। তোমরা অবশ্যই জানো একটা ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টরটাকে আমরা স্থানান্তরিত করতে পারি। আমি আবারও বলছি, একটা ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টরটাকে আমরা স্থানান্তর
করতে পারি। তাহলে সরণ এটা একটা ভেক্টর, একে আমরা কি করলাম এখানে স্থানান্তর করে দিলাম। এখন দেখো এই যে এখানে কোণ তৈরি হয়েছে, এখানে কোণ, এই কোণটা কত, এই কোণটা যেটা সেটাই হচ্ছে বল এবং সরণের মাঝখানের কোণ, তাই না? তাহলে দেখো অবশ্যই এই কোণ এবং এই কোণ সমান। লক্ষ্য রাখো এটা 90 ডিগ্রি, এটা 40, এটা আর এটা মিলে 90, তাহলে এটা কত, এটা হচ্ছে 50 ডিগ্রি। এটা যদি 50 হয় তাহলে এটা কত, এটাই হচ্ছে 50 ডিগ্রি। এরপর তুমি এই গাণিতিক সমস্যাটি সমাধান করবা ডাব্লু সমান এফএস কস থিটা। তুমি কি এখানে বুঝতে পেরেছো? দেখো এই কোণটা হচ্ছে বল এবং সরণের মাঝখানের কোণ, তুমি কিন্তু এই কোণ দিতে পারো না। তাহলে বল কোন দিকে, একজন উঠার জন্য বল প্রয়োগ করে ওপরের দিকে, এই যে এজেন্ট কর্তৃক বল, কিন্তু মানে ওই লোকটা কর্তৃক বল। আমি এখানে যে কাজ, সে কত কাজ করলো, কাজটা কে করেছে, সে লোকটা করেছে, কিন্তু লোকটা কর্তৃক কৃত কাজ। সুতরাং লোকটা বল প্রয়োগ করছে কোন দিকে, ওপরের দিকে। সরণ কোন দিকে, দেখো এই দিকে। মাঝখানের কোণ আমরা হিসাব করে পেয়েছি 50 ডিগ্রি। এইবার কিন্তু এই সমস্যাটা সমাধান হবে। দেখো এফএস, এফকে ভাঙলে পাই mg s ইন্টু কস থিটা। এম কত 100, জি কত 9.8, এস আমাদের কত, এস হচ্ছে 40 গুণিত কস থিটা, থিটা হচ্ছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর বসাই এখানে, তাহলে আমরা রেজাল্টটা পাবো 100 ইন্টু 9.8 ইন্টু 40 ইন্টু কস আমাদের 50 ডিগ্রি। এই যে পেয়েছি আমরা 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল, 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। এই পরিমাণ কাজ করেছে। তোমরা কিন্তু এখানে খুব খেয়াল করবা যে এই হিসাবটা কি করে হলো এখানে। তো এখানে এই নিয়মে আমরা এই গাণিতিক সমস্যাটাকে সমাধান করতে পারি, আবার অন্য একটা নিয়মেও আমি কিন্তু সমাধান করতে পারি। তোমরা আরেকটু দেখো এই নিয়মটা, এটাও বুঝো তোমরা। আবারও দেখাচ্ছি আমি। এই যে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের ছাদে মই লাগানো আছে, কত 40 ডিগ্রি কোণে আছে। সে লোকটা, এই লোকটা কি হয়েছে, বোঝা মাথায় দেয়া এই যে উপরে উঠেছে, লোকটা উপরে উঠেছে। তো হিসাব, সে কাজ কত করেছে, তাই না? তো লোকটা আমরা এখানে হিসাব করি, এই লোকটা যে এখানে হিসাব করি যে কাজটা তার কত হয়েছে। লক্ষ্য রাখো যে